খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং ওই কয়েনের গন্ধ শুকে সে লামের লকারের কাছেও চলে আসে, কিন্তু ততক্ষণে লাম সেই কয়েন নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তো এরপর যখন নাগাইসনের সাথে সে জোডো প্র্যাকটিস করার জন্য আসে তখন লামের মন খারাপ দেখে নাগাইসন বুঝতে পারে রয়ের কারণে ওর মন খারাপ হয়েছে। তো প্রথমে নাগাইসন লামকে অনেক বোকা দেয়। সে বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম রয়ের কাছ থেকে দূরে থাকবে, কিন্তু কখনো তো তুমি আমার কথা শুনো না। আবার এদিকে নাগাইসনও তো লামকে পছন্দ করে, আর এর জন্য তার মন ভালো করার জন্য লামকে সেই পার্কে নিয়ে আসে যেখানে এর সাথে রয়ের সাথে এসেছিল। আর তারপর লাম সেই রাইডে বসে যেখানে আগে রয়ের সাথে বসেছিল, কিন্তু লাম এবার এই রাইডে একদমই ভয় পায় না, কারণ তার বারবার রয়ের কথা মনে পড়ছিল। মানে রয়ের কথা মনে পড়ে সে ভয়কেই ভুলে গিয়েছে। আর এখানে আমরা দেখি নাগাইসন লামকে হাসানোর অনেক চেষ্টা করে, আর এখানে তাই লাম নাগাইসনের মন রক্ষার জন্য এমন একটা ভাব দেখায় যে সে একদম ঠিক রয়েছে এবং নাগাইসনকে সে ধন্যবাদও জানায়। আর তারপর আমরা দেখি নাগাইসন লামকে তার বাড়িতে ছেড়ে দিতে চায়, কিন্তু লাম বলে না, আমি একাই যেতে পারবো। আর তারপর সেখান থেকে চলে আসে। আর এরপর সে যখন রাস্তায় ছিল তখন একজনের সাথে তার ধাক্কা লাগে, যে কারণে তার সকল জিনিস এদিক ওদিক ছড়িয়ে পড়ে যায়। আর তখন টিএক্স এসে লামের কাছে তার জিনিস উঠাতে সাহায্য করতে থাকে, আর লামকে দেখে বলে আমি তো তোমাদের কলেজেরই ছাত্র। এ কথা শুনে লাম টিএক্স এর সাথেও বন্ধুত্বও করে নেয়। আর তারপর যখন টিএক্স বলে তোমার বাড়ি আর আমার বাড়িতে একই দিকে, তাহলে চলো আমরা একসাথে যাই। এরপর তারা একসাথে যেতে থাকে। আর এরপর তারা যখন একটা নীরব জায়গায় যায় তখন লাম খেয়াল করে যে ছেলেটি তার সাথে রয়েছে সেটা একটা মনস্টারের ছায়ে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা দেখে অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। আর তারপর সে যখন ঘুরে ছেলেটিকে দেখে তখন দেখা যায় ছেলেটি ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। তো এটা দেখে লাম অনেক ভয় পেয়ে যায় এবং ভয়ে চিৎকার করে পালাতে থাকে। আর তখনই টিএক্স এসে লামের গলা ধরে ফেলে আর লামের গলায় কামড়ে দেয়। আর তখন আমরা দেখি লামের 200 বছরের আগের অতীত মনে পড়তে থাকে, যে কেমন করে তাকে অন্য একটা ভ্যাম্পায়ার কামড় দিয়েছিল। আর এটা দেখে আমরা বুঝতে পারি লামি হচ্ছে সেই সিউসুদ, মানে রয়ের 200 বছর আগের যে ভালোবাসাটা ছিল সেটার পুনর্জন্ম হচ্ছে লাম। তো তখনই সেখানে লাম চলে আসে এবং টিএক্স এর হাত থেকে লামকে রক্ষা করে। আর এখানে তাদের মধ্যে আবার লড়াই শুরু হয় এবং তারা তাদের শক্তি এবং স্পিড দিয়ে লড়াই করে। কিন্তু যেহেতু রয় নায়ক, তার সাথে আমরা রয়েছি, তুমি রয়েছে, পরিচালক রয়েছে এবং ভুটানের প্রেসিডেন্টের নানির দোয়া রয়েছে, সব মিলিয়ে রয় টিএক্স কে শেষ করে দেয়। মানে টিএক্স এর কাহিনী খেল খতম, পুরোপুরি শেষ। আর এখন সেই অতীতের ভ্যাম্পায়ারটা বেঁচে রয়েছে যে প্রথমবার সিসুদকে মেরেছিল, আর ওই হবে এই ড্রামার এখন মেইন ভিলেন। তো এরপর রয় দৌড়িয়ে লামের কাছে আসে এবং তাকে উঠায়। আর লামের একটু জ্ঞান আসে, কিন্তু যখন সে রয়ের গলার আঁচড়কে নিজে নিজে সরে যেতে দেখে তখন সে অবাক হয়ে যায়। মানে বুঝতেই পারছো, মানে রয়ের ক্ষত ঠিক হয়ে যাচ্ছে। তো রয় লামকে তখন বলে হ্যাঁ তুমি যেটা দেখেছে এটা সত্যি, আমি কোনো মানুষ নই, আমি ভ্যাম্পায়ার। তো রয়ের মুখে এই কথা শুনে লাম আবার অজ্ঞান হয়ে যায়, কিন্তু রয় তার সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করে লামের মাইন্ড পড়ার চেষ্টা করে। আর লামের মাইন্ড যখন পড়ে সে তখন সেই স্মৃতিগুলো দেখতে পায় যেটা টিএক্স কামড় দেওয়ার সময় হয়েছিল। আর রয় এই বিষয়টা সময়মাত্র জানতে পারলো যে লামি হচ্ছে সিউসুদ, কারণ প্রথমে রয়ের সিউসুদের চেহারা মনে ছিল না, 200 বছরে ভুলে গিয়েছিল। কিন্তু লামের মাইন্ড রিড করে তার আবার সব মনে পড়ে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি লাম তার বাড়িতে হঠাৎ করে ঘুম ভাঙে আর সে তার গলা চেক করে এবং সে জানতে পারে যা কিছু সে দেখেছে এগুলো স্বপ্ন নয়, সব সত্যি ছিল। আর এরপর রয় যখন জানতে পারে যে লাম হচ্ছে তার গার্লফ্রেন্ডের পুনর্জন্ম তখন সে অবাক হয়ে যায় এবং জর্জের সাথে সব অনুভূতি শেয়ার করে। আর পরের দিন জর্জ লামের সাথে দেখা করতে আসে এবং তাকে পুরো সত্য কথা বলে দেয় যে সেও রয়ের মতো একটা ভ্যাম্পায়ার। তো এই কথা শুনে লাম অনেক ভয় পায়, কিন্তু পরে যখন লাম বুঝতে পারে ওরা ভ্যাম্পায়ার হলেও ওর তো কোনো ক্ষতি করেনি, তো এরপর ইজি হয়। আর এরপর জর্জ লামকে বলে সে নিজেই রয়কে ভ্যাম্পায়ার বানিয়েছিল। তো এই কথা শুনে লাম বলে এর মানে সে তুমি ছিলে যে রয়কে মারতে চাইতো বা মারতে চেয়েছিল। তখন জর্জ হেসে বলে না, এটা শুধুমাত্র ছবিতেই হয়, যে এক ভ্যাম্পায়ার কামড় দিলে সামনের লোকটি ভ্যাম্পায়ার হয়ে যায়, কিন্তু এটা বাস্তবে হয় না। যেমন দেখো টিএক্স তোমাকে কামড়ে দিয়েছে, তুমি কিন্তু ভ্যাম্পায়ার হয়নি। আসলে আমি রয়কে বাঁচানোর জন্য রয়কে আমার রক্ত খাইয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিলাম, কামড় দিয়ে নয়। আর তারপর তারা দুজনে অনেকক্ষণ কথা বলে। আর জর্জ লামকে এটাও বলে কাল রাতে তুমি যেটা দেখেছিলে এটা তোমার অতীত, মানে তুমি 200 বছর আগে রয়ের গার্লফ্রেন্ড ছিলে যাকে রয় আজও ভালোবাসে। কিন্তু এটা শুনে লাম বলে আমি রয়ের কাছ থেকে দূরে থাকতে চাই। অ্যাকচুয়ালি লামের নজরে রয় এখন শুধুমাত্র একটা ভ্যাম্পায়ার, আর সে জাস্ট ঠিক বুঝে উঠতে পারছে না সে কি করবে। আর পরের দৃশ্যে আমরা দেখি মেলোই লামের সাথে দেখা করতে আসে আর সে বলে জর্জের বাড়িতে সে চাকরানি হিসেবে কাজ করে এবং সে অনেক খুশি, কারণ এর জন্য সে প্রতিদিন জর্জকে দেখতে পাবে। আর তখন লাম মেলোইকে বলে তুমি তো জর্জকে অনেক বেশি পছন্দ করো, কিন্তু তুমি যদি জানতে পারো জর্জ একটা মনস্টার বা ভ্যাম্পায়ার তখন ওকে ভালোবাসবে, ওকে কি তখনও পছন্দ করবে? তখন মেলোই বলে হ্যাঁ কেন করবো না, অবশ্যই করবো, ওকে আমি মন থেকে পছন্দ করি, ওকে বাইরের রূপ দেখে পছন্দ করি না। তো মেলোইয়ের এই কথা শুনে লামের মনে একটু পাল্টে যায়। আর তারপর আমরা দেখি লাম যখন তার জোডো ক্লাবে যায় তখন সেখানে আগে থেকেই রয় এসেছে এবং তাকে দেখে বাকি সবাই অনেক খুশি হয়, কিন্তু লাম আর নাগাইসন খুশি হয় না। এর কারণটা হচ্ছে নাগাইসনের হচ্ছে সতীন প্রতিদ্বন্দ্বী আর লাম তো জানে ও হচ্ছে একটা ভ্যাম্পায়ার। তো তারা রয়কে রেগে সেখান থেকে যেতে বলে, কিন্তু রয় তাদের দুজনকে জুডো ক্লাবের অনেকগুলো নিয়ম বলে এবং জুডো টিমে জয়েন করে। আর এর ফলে এর বিরুদ্ধে নাগাইসন আর লাম কিছু বলতে পারে না। তো এরপর তারা সবাই প্র্যাকটিস শুরু করে আর সেখানে দেখা যায় নাগাইসন প্র্যাকটিস করার অজুহাতে রয়কে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বুঝতে হবে রয় হচ্ছে একটা শক্তিশালী ভ্যাম্পায়ার ব্রোদা। তো আমরা দেখি রয় খুব সহজে নাগাইসনকে নিচে ফেলে দেয়। তো এটা দেখে লাম রয়ের উপর চিৎকার করে এবং তাকে চলে যেতে বলে। তো এটা শুনে রয় লামকে সরি বলে এবং সেখান
থেকে চলে যায়। আর প্র্যাকটিস শেষে লাম যখন তার বাড়িতে যাচ্ছিল তখন আবার বৃষ্টিপাত শুরু হয়, আর তখন সেখানে রয় এসে ছাদে দিয়ে লামকে ভেজা থেকে বাঁচায়। তবে তারপর লাম এটা দেখে চলে যেতে থাকে, আর তখন রয় লামকে থামিয়ে দেয় এবং তাকে বলে, তুমি কেন আমাকে এড়িয়ে যাচ্ছ? আমি মানুষের থেকে আলাদা তাই? তখন লাম বলে, প্রথমে তো তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে বললে, আর এখন তুমি আমার কাছে আসার চেষ্টা করছো। আর তারপর লাম বলে, আমি লাম, সিউসুদ না, আর তোমার মধ্যে যেন এটার কোনো ভুল বোঝাবুঝি না থাকে। কিন্তু রয় বলে, হ্যাঁ এটাই সত্য, তুমি সিউসুদ, কারণ আমি তোমার মাইন্ডে সিউসুদের স্মৃতি দেখেছি, আর তখন থেকে আমি কনফার্ম হয়েছি তুমি সিউসুদ এবং এটা তোমার পুনর্জন্ম। কিন্তু আমি তোমাকে এই ঘটনার পর থেকে নয়, এসব কিছু হবার অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি। মানে এখানে রয় তার ভালোবাসায় প্রকাশ করে এবং বলে, যেদিন তুমি আমার জীবনে ফার্স্ট এসেছো সেদিন থেকে আমার সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আমার অতীতের সবকিছু আমি ফেলে দিয়েছি, কারণ আমি সিউসুদের সাথে আমার নিজের জীবন কাটাতে পাইনি বলে আমি 200 বছর একা ছিলাম। কিন্তু এখন আমি তোমার সাথে পুরো জীবন কাটাতে চাই এবং আমার মনে হয় আমার হৃদয় শুধুমাত্র এখন তুমি আছো। যেটা শুনে লাম বলে, আমি অনেক কনফিউজড, আমি বুঝতে পারছি না আমি কি করব। মানে রয় একটা ভ্যাম্পায়ার হওয়ার কারণে লাম ওকে গ্রহণ করতে পারছে না। আর এটা শুনে রয় বলে, ঠিক আছে, আমি ততদিন অপেক্ষা করব যতদিন না পর্যন্ত তোমার সম্পূর্ণ অতীত মনে না পড়ে। আর এটা বলে রয় সেখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা দেখি রয় লামের কাছে এসে তাকে একটা পুরনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেয়, আর সেখানে লামের মা চলে আসে এবং তিনি রয়কে আবার জামাই হিসেবে খুব পছন্দ করেন এবং খুশি হন। আর তারপর তিনি জোর করে রয়কে বাড়িতে নিয়ে আসেন। তো সেখানে রয় বারবার লামের দিকে তাকায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লাম তাকে পুরোপুরি এড়িয়ে চলছে। আর তাকে এমন করতে দেখে লামের মা রয়কে বলে, লাম বাইরে থেকে দেখতে অনেক শক্ত হলো ভেতরে একদম নরম মনের মানুষ, মানে কদবেলের মতো বা বেলের মতো। বেল বাইরে থেকে শক্ত থাকে, ভেতরে নরম। তো তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর এই কথা শুনে রয় লামের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর তখন লামের মায়ের হাত থেকে ভুল করে রয়ের হাতে গরম স্যুপ পড়ে যায়। কিন্তু আমরা তো জানি রয়ের এতে কিছুই হবে না, কিন্তু সে লামের মায়ের সামনে ব্যথা পাবার অভিনয় করে। আর এর জন্য লামের মা, মানে আমাদের সবার শাশুড়ি, রয়ের শাশুড়ি, রয়ের হাতে ওষুধ লাগিয়ে দিতে বলে লামকে। আর তখন লাম রয়কে বলে, তুমি তো একটা ভ্যাম্পায়ার, আমি জানি তোমার কিছু হয়নি, তুমি কেন একজন সাধারণ মানুষের মতো অভিনয় করছো? তো এই কথা শুনে রয় কিছু না বলে শুধু হাসতে থাকে। তো তারা দুজন যখন কথা বলছিল তখন নাগাইসন আর সিতুম এখানে চলে আসে। মানে এটাই হলো তাদের আসার একটু পরে আসতি। তো তাদের দেখে লাম রয়ের হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এসব দেখার পরে নাগাইসন অনেক রেগে যায় এবং রয়কে সেখান থেকে চলে যেতে বলে। আর রয় তখন তাকে বলে, আমি জানি তুমিও লামকে পছন্দ করো আর আমি তার জন্য তোমাকে সম্মান করি, কিন্তু বিশ্বাস করো নাই করো, লামের মনে শুধুমাত্র আমি আছি। এ কথা শুনে নাগাইসন আরো রেগে যায়, কিন্তু তারপর সে রয়ের কাছে মেনে নেয় যে সেও লামকে পছন্দ করে এবং এত বেশি পছন্দ করে যে যেটা কেউ ভাবতেও পারেনি, এবং ছোটবেলা থেকেই সে লামকে পছন্দ করে এবং তাই সে বলে লামকে সে ছাড়া আর কেউ ভালো মতো চেয়ে না। তো এটা শুনে রয় বলে, তবে লাম তো শুধুমাত্র তোমাকে বন্ধু মনে করে, মানে ফ্রেন্ড জোন। আর তখন নাগাইসন একটা বাজি ধরে, ঠিক আছে আমি তোমাকে ভুল প্রমাণ করে দেব, লামকে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করেই ছাড়বো এবং আমার এবং লামের মধ্যে আমি কাউকে আসতে দেবো না। তো এটা বলে নাগাইসন লামের সাথে দেখা করতে যায়। আর সেখানে লাম এখনো রয়ের কথাই ভাবছিল। তো নাগাইসন সেখানে এসে লামকে বলে, তোমার সাথে আমার অনেক জরুরি কথা রয়েছে, যেটা বলার সাহস আমি যদি আজ না করতে পারি তাহলে হয়তো কোনোদিনও পারবো না। তো এই কথা শুনে লাম অবাক হতে থাকে। তো এরপর নাগাইসন লামকে তার অনুভূতির কথা বলে এবং সে লামকে বলে, ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করি তোমাকে এবং এত বেশি ভালোবাসি যে তোমার জন্য আমি আমার খারাপ অভ্যাসগুলো নষ্ট করে দিয়েছি। যেমন আমার দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল, বিছনায় মুতার অভ্যাস ছিল, এমনকি আমি জুডো খেলতেও ভয় পেতাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য জুডো খেলাতে যোগ দিয়েছি। আর তারপর সে লামকে জড়িয়ে ধরে এবং বলে, একবার সুযোগ দিয়ে দেখো, আমি তোমার উপর কোনো ধরনের ঝুঁকি আসতে দেবো না, সবসময় তোমাকে খুশি রাখবো। তো এসব শুনে লাম অনেক আশ্চর্য হয়ে যায় এবং প্রথমে নাগাইসনকে নিজের কাছ থেকে দূরে সরায়। আর তারপর হেসে বলে, তুমি কি আমাকে এগুলো হাসানোর জন্য বলছো? কারণ কালকে সকাল থেকে আমাকে মন মরা দেখেছিলে, এজন্য বলছো? আসলে লাম নাগাইসনের মনের কথা বুঝতে পারছে, কিন্তু সরাসরি ওকে মানা করতে পারছে না, এজন্য আর কি নাগাইসনকে সুযোগ দিচ্ছে কথাটা ঘুরিয়ে নেওয়ার জন্য। সে একটা টেকনিক। আর তারপর সে নাগাইসনকে বলে, ঠিক আছে, কিন্তু এত সিরিয়াস হয়ে মজা আর করো না। তো যাই হোক, এসব বলে লাম সেখান থেকে চলে আসে। আর লাম চলে যাবার পরে নাগাইসনের মন পুরোপুরি ভেঙে যায় এবং সে একটা বেঞ্চে বসে একা একা নিজের কষ্ট প্রকাশ করতে থাকে। আর তখন সিতুম আসে আর সে নাগাইসনকে কোম্পানি দিতে থাকে। আর অন্যদিকে লাম সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটি চালু করার চেষ্টা করে। আর ওটি চালু করতে করতে শেষমেশ লামের অতীতের সকল স্মৃতি মনে পড়ে যায়, যে কেমন করে রয় আর সে একসাথে থাকতো আর রয় লামকে অনেক বেশি ভালোবাসতো। আর ওই সময় রয় লামকে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটি চালু করতে শিখিয়েছিল। তো এটা দেখার পরে লাম তখন শিওর হয় এটা তার পুনর্জন্ম হয়েছে এবং আগের জন্মে সে রয়ের গার্লফ্রেন্ডই ছিল। আর এরপর রয় দৌড়িয়ে বাইরে আসে আর সেখানে রয় আগে থেকে লামের জন্য দাঁড়িয়েছিল। আর লাম নিচে এসে সোজা রয়কে জড়িয়ে ধরে, যেভাবে অতীতে রয়কে জড়িয়ে ধরতো। আর এখানে রয় আর লাম দুজনে অনেক খুশি হয় এবং দুজনে অনেক কিস করে। আর তারপর আমরা দেখি লাম রয়ের সাথে অনেক ভালো সময় কাটায় আর রয়কে ভ্যাম্পায়ার সম্পর্কে অনেক প্রশ্ন করে এবং একটা একটা করে রয় সবগুলোর উত্তর দেয়। যেমন রয়কে প্রশ্ন করে, তোমরা কিসের রক্ত খাও, মুরগির রক্ত খাও না কুত্তার রক্ত খাও? এছাড়াও প্রশ্ন করে, তোমরা যদি রক্ত খেয়ে থাকো তোমাদের মুতের কালার কি? এইসব আর কি আজগবি প্রশ্ন। তো যাই হোক, এর সাথে রয়ের বয়সটাও জিজ্ঞেস করে। আর তারপর রয় বলে, আমার বয়স হচ্ছে 224 বছর, যা আসলে লাম অনেক অবাক হয়ে যায়। আর লাম বলে, এ কারণে কি তুমি প্রফেসরকে হিস্ট্রি
এত সহজভাবে উত্তর দিতে পারো? আর এভাবেই কথা বলতে বলতে লাম রয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। আর সকালে তারা দুজনে একসাথে খবরের কাগজ বিলি করতে যায় এবং একসাথে বসে অনেক কথা বলতে থাকে, অনেক মজা করে। আসলে তারা দুজনে একসাথে থেকে অনেক খুশি ছিল। আর এদিকে বেচারা মেলোই জর্জের বাড়িতে কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, এমনকি সে যখন মার্কেট থেকে বাসায় আসে তখন জর্জকে অন্য মেয়ের সাথে দেখে, যা দেখে মেলোর অনেক খারাপ লাগে। আর জর্জ তখন মেলোইকে বলে এটাই আমার গার্লফ্রেন্ড। আর সে মেলোইকে বলে ওর ক্ষুধা পেয়েছে, তুমি যাও রান্নাঘর থেকে ওর জন্য খাবার নিয়ে আসো। তো এরপর মেলোই চুপচাপ রান্নাঘরে এসে রান্না করতে থাকে আর অনেক ভয় পেতে পেতে শেষ পর্যন্ত খাবার তৈরি করে। কিন্তু মেলে যখন খাবার নিয়ে বাইরে আসে তখন জর্জ তার গার্লফ্রেন্ডের সাথে খেলার সময় ভুল করেই মেলোর হাত থেকে সকল খাবার নিচে ফেলে দেয় এবং জর্জ নিজের দোষ স্বীকার করা বাদ দিয়ে মেলোর উপর রেগে যায় এবং বলে তুমি কি দেখে চলতে পারো না? কিন্তু জর্জের গার্লফ্রেন্ড বলে তুমি ওর সাথে এমন করছো কেন? আর এরপর মেলোই সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি মেলোই জর্জকে কিছু না বলে ভাঙা প্লেটগুলো তুলতে থাকে। আর পরের দৃশ্যে আমরা দেখি লাম নাগাইসনকে বলে সে আর রয় ডেট করছে, যা শুনে নাগাইসন অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে নাগাইসন লামকে ইগনোর করা শুরু করে এবং সে সব কাজ রাগের মাথায় করতে থাকে কারণ সে অনেক কষ্ট পেয়েছে, যা দেখে দোকানের মালিক লামকে বলে তোমার বন্ধুর সাথে তোমার কথা বলা উচিত। তো এরপর লাম নাগাইসনকে দাঁড় করিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে আর লাম তাকে বলে সে কোনোদিনও তাকে বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করেনি এবং এখনো তাকে সবচেয়ে প্রিয় বন্ধু মনে করে, যাকে সে হারাতে চায় না। এবং রয় হচ্ছে তার ভালোবাসা, যাকে ছাড়া সে বাঁচতে পারবে না এবং ওকেও সে হারাতে চায় না। আর তখন নাগাইসেন বলে ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পেরেছি, আমি প্রথমে রেগেছিলাম, কিন্তু এখন যেহেতু আমি তোমার প্রিয় বন্ধু আমি এতেও অনেক খুশি, তোমাকে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। তো তারপর তারা দুজনে আবার হাসতে থাকে। অ্যাকচুয়ালি সিরিজ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, যে সবকিছু কিভাবে সহজ করে নিতে হয়। কলিকাতা হারবালের যে সিরিয়ালগুলো হয়ে থাকে, মানে স্টার জলসার যে সিরিয়ালগুলো হয়ে থাকে, ওইসব সিরিয়ালের সাথে এইসব সিরিয়ালে কিন্তু বিস্তর ফারাক, এখান থেকে অনেক কিছু শেখার থাকে। তো যাই হোক, সেটাও বড় কথা নয়, আমরা মূল ভিডিওতে চলে আসি। পরের দৃশ্যে আমরা দেখি জর্জ মেলের উপর আবার চিৎকার করতে থাকে কারণ কোনো কাজও ঠিক মতো করতে পারছে না। আসলে কথা হলো মেলোইকে জর্জ একদমই পছন্দ করে না, ওকে জাস্ট এখান থেকে তাড়িয়ে দিতে চায়। আর তারপর সে রেগে ফাইনালি মেলোইকে বলে দেয় 200 বছর আগে সে রাতে জর্জ তার শরীরের গন্ধের কারণে ছেড়ে দিয়েছিল, কারণ তার ভেতর থেকে একটা বাজে গন্ধ আসে যেটা একটা ভ্যাম্পায়ার সহ্য করতে পারে না। আর এই কথা শুনে মেলোই অবাক হয়ে যায় এবং তার মনটা ভেঙে যায়। তবে জর্জ তারপরও থামে না, মেলোইকে অনেক কথা বলে আর তারপর এখান থেকে চলে যায়। আর তারপর মেলোই সেখান থেকে চলে আসে এবং সে এসে লামের বাড়িতে ওঠে এবং লাম এবং সিতুমকে এইসব কথা বলে এবং অনেক কান্না করতে থাকে। আর সিতুম তখন মেলোইকে বলে জর্জের তার শরীরের গন্ধ যদি সমস্যা থাকে তাহলে তুই মাংস খাওয়া বাদ দিয়ে দাও, শুধু সবজির খাবার খাবে, তাহলে তোমার শরীর থেকে গন্ধ আসবে না। কিন্তু এদিকে মেলোই তো একজন ফক্সিপিট, সে মাংস ছাড়া বাঁচতে পারবে না। তবে তারপরও সে জর্জের জন্য মাংস খাওয়া বাদ দিতে চায়। এরপর মেলোই মাংস বাদ দিয়ে শুধুমাত্র সবজি আর ফল খাওয়া শুরু করে আর ইন্টারনেটের সাহায্যে জর্জের বাড়ির সব কাজ ভালো মতো করতে থাকে, যেমন জুতা পরিষ্কার করা, কাপড় চোপড় কাচা, আরো অনেক কাজ। আর এগুলো দেখে জর্জ কিন্তু মেলোর উপর মুগ্ধ হয়। আর পরের দিন আমরা দেখি রয় লামকে একটা অ্যান্ড্রয়েড ফোন উপহার দেয় আর সেটি লাম নিতে অনেক মানা করে, কিন্তু রয় অনেক জোর করে বললে লাম সেটা গ্রহণ করে। আর তারপর তারা দুজন একসাথে কলেজে যায় আর সেখানে রাস্তায় লাম বলে তাকে যেন এখানে নামিয়ে দেয়, কারণ সে চায় না মানুষ জানতে পারুক তারা দুজন প্রেম করছে। কিন্তু রয় লামের কোনো কথা না শুনে লামকে নিয়ে ডাইরেক্ট কলেজে চলে আসে। আর তাদের দেখে অ্যাঞ্জেলিনা আরো ঈর্ষান্বিত হয়ে ফুলতে থাকে লুচির মতো, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এছাড়াও সবাই ওদের দুজনকে একসাথে দেখে অবাক হয়। তো যাই হোক, লাম এখানে কিন্তু লজ্জা পেয়ে রয়ের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রয় লামের হাত জোর করে ধরে এবং তার সাথে যেতে বলে। আর তখন সেখানে হেমন এসে তাদেরকে বলে তোমরা কি ডেটে আছো? তখন লাম নিষেধ করে দেয়, কিন্তু রয় বলে হ্যাঁ আমরা ডেট করছি। আর তারপর তারা জোডো ক্লাবে এসে বাকি সব বন্ধুদেরও তাদের ডেট কথার কথা বলে, যেটা শুনে সবাই অবাকও হয়, খুশিও হয়। আর নাগাইসন তখন সেখানে এসে বলে তোদের দুজনের সম্পর্ক হয়েছে, এ কারণে আমি নিজের পক্ষ থেকে সবাইকে পার্টি দেবো, আর কারণ লাম হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এ কথা শুনে লামও খুশি হয়, রয় খুশি হয়, সবাই খুশি হয়। তো এটা দেখে রয় লামকে বলে নাগাইসন তোমার সাথে আগের মতো কেমন করে হয়ে গেল? লাম বলে সেটা একটা সিক্রেট, বলা যাবে না। আর সে দৌড়িয়ে নাগাইসনের কাছে যায়। আর তারপর আমরা দেখি লাম যখন রয়ের সাথে এসে কথা বলছিল তখন অ্যাঞ্জেলিনা এক গার্ডকে তার সাথে করে নিয়ে আসে এবং সবাইকে তার ব্যাগ চেক করতে বলে, মানে সে বলে কেউ তার অনেক দামি একটা ঘড়ি চুরি করেছে। এরপর যখন লামের ব্যাগ চেক করা হয় তখন তার ভেতর থেকে অ্যাঞ্জেলিনার ঘড়ি বের হয়, যে কারণে পুরো ক্লাসের সামনে লামের ওপর চুরির দোষ চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা তো জানি লাম চুরি করবে কখন, ক্যামেরা তো সবসময় এখানেই ছিল, আমরা তো সামনেই ছিলাম। তো এরপর সবাই অনেক চিন্তিত হয়ে যায়, কারণ এই চুরির কারণে লামকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর তখন তাই নাগাইসন রাগের মাথায় অ্যাঞ্জেলিনাকে অনেক কথা বলতে থাকে। আর হেমন তখন তাদের বিপক্ষ হয়ে বলে অ্যাঞ্জেলিনা কখনো কারোর সাথে এমনটা করতে পারে না, সবাই যেন তাকে নিয়ে খারাপ কথা না বলে। আর তখন হেমনের কথায় সবাই অবাক হয়ে যায়, যে এতদিনও এই পক্ষে ছিল অ্যাঞ্জেলিনাকে বাদ দিয়ে এখন আবার অ্যাঞ্জেলিনার পক্ষ নিচ্ছে, মানে অ্যাঞ্জেলিনা যেখানে ওদের বন্ধুত্ব ভেঙে দিয়েছে। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি একটা সাইকো স্টুডেন্ট অ্যাঞ্জেলিনার সাথে বন্ধুত্ব করতে বলে, কিন্তু অ্যাঞ্জেলিনা কেন এরকম ছেলের সাথে কথা বলবে, সেই ছেলেটিকে ইগনোর করে এবং সেখান থেকে চলে যেতে লাগে। আর তারপর ছেলেটি অ্যাঞ্জেলিনাকে সেই ভিডিওটা দেখায় যেটাতে সে লাম ক্লাস থেকে চলে গেলে জেনে বুঝে লামের ব্যাগের ভেতরে ঘড়িটা রেখে দিয়েছিল। তো এই ভিডিও দেখার পর অ্যাঞ্জেলিনা অবাক হয়ে যায় এবং ছেলেটির কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করে। আর তখন সেখানে ম্যাক্স চলে আসে এবং অ্যাঞ্জেলিনার কথায়
সেই ছেলের কাছ থেকে ও ফোন নেওয়ার চেষ্টা করে, আর এই হাতাহাতির মধ্যে অ্যাঞ্জেলিনা ব্যথা পায়, যে কারণে সে অজ্ঞান হয়ে যায়। আর ছেলেটি ম্যাক্সকে একটা ঘুষি মারে এবং অ্যাঞ্জেলিনাকে একটি জঙ্গলে নিয়ে যায় এবং তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। আর তখন সেখানে অ্যাঞ্জেলিনা সাইকো ছেলেটির কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর যখন ম্যাক্সের জ্ঞান ফিরে আসে সে হেমনের কাছে সাহায্য চায়। সে বলে একটা সাইকো ছেলে অ্যাঞ্জেলিনাকে নিয়ে জঙ্গলের দিকে গিয়েছে, তুমি তাকে বাঁচাও। তো এরপর তারা পুরো জুডো টিম জঙ্গলের দিকে যায়, যেখানে আমরা দেখি রয় তার শক্তি ব্যবহার করে ওই সাইকোকে ধরে ফেলে। আর অ্যাঞ্জেলিনা তাদেরকে বলে প্রথমে যেন তারা ছেলেটির হাত থেকে ফোনটা নেয়, কিন্তু যখন সবাই ওই ছেলেটির কাছ থেকে ফোন নেয় তখন ওই অ্যাঞ্জেলিনার ভিডিওটা দেখে ফেলে। তার মানে অ্যাঞ্জেলিনা ইচ্ছা করে লামের ব্যাগে ঘড়ি ঢুকিয়ে দিয়েছিল। তো এটা দেখার পর নাগাইসন অ্যাঞ্জেলিনার উপর অনেক রেগে যায়, কিন্তু লাম নাগাইসনকে চুপ করিয়ে রয়ের সাথে সেখান থেকে চলে আসে। আর এরপর যখন সেখানে হেমন ছিল তখন সে অ্যাঞ্জেলিনাকে বলে তুমি এমন কেন করলে। তখন অ্যাঞ্জেলিনা তার ভুল বুঝতে পারে এবং সে বলে আমি লামকে ঘৃণা করি, তবে আমি এমনটা করতে চাইনি, কিন্তু আমি বুঝতে পারি না কেন সবাই লামকে পছন্দ করে, আর এর জন্য আমি লামের উপর রেগে এমনটা করেছি। তো এরপর হেমন তাকে চুপ করিয়ে কাঁধে করে সেখান থেকে নিয়ে যেতে লাগে এবং দুজনে অনেক কথা বলে। আর এখানে আমরা বুঝতে পারি এই হেমন আর অ্যাঞ্জেলিনা হয়তো লাভার্স হবে। মাঝখান থেকে ওই আরেকটার নাম যেন কি ম্যাক্স, ও বাদ যাবে। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি মেলে একজন প্রফেশনাল মেয়েদের মতো সব কাজ করে অনেক ভালো মতো, আর জর্জও মেলের সব কাজে মুগ্ধ হতে থাকে, কিন্তু এখনো সে মেলইকে বাড়িতে রাখতে রাজি নয়। আর এই জন্য সে পিকনিকের অজুহাতে মেলইকে বাইরে নিয়ে আসে, আর সেখানে লাম আর রয় তাদের সাথে ছিল। তো এখানে তারা সবাই অনেক আনন্দ করে, নানা ধরনের খেলা খেলে, কিন্তু যখন খাবারের সময় হয় তখন জর্জ মেলইকে অনেক কাজ করাতে থাকে যাতে মেলই জর্জের উপর রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু মেলই একদমই হার মেনে নেয় না, সে এত রোদে দাঁড়িয়ে থেকে তাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে এবং লাম মেলইকে সাহায্য করতে চায়, কিন্তু জর্জ লামকে একদমই নিষেধ করে দেয়। আর এভাবে আস্তে আস্তে মেলইর শক্তি কমে থাকে। একদিকে সে জর্জের জন্য মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, আর অন্যদিকে সে একটা ফক্সিপিট, তার ভেতর এনার্জি না থাকলে সে শেষ হয়ে যাবে। কিন্তু এত কিছুর পরও জর্জ তার উপর একরকম অত্যাচারই করছে। তো যাই হোক, জর্জ এরপর যখন মেলইকে আবার আইসক্রিম আনতে পাঠায় তখনই মেলই মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়, এবং তাকে দেখে জর্জ দৌড়িয়ে মেলইর কাছে আসে। জর্জের আওয়াজ শুনে লাম আর রয় সেখানে আসে, আর তখন লাম মেলইর লেজ দেখে ফেলে। আর এই কারণে লাম জানতে পেরে যায় যে মেলই একটা মানুষ নয়, সে হচ্ছে ফক্সিপিট। আর তারপর আমরা দেখি বাড়িতে আসার পরে লাম জর্জের উপর অনেক রেগে যায় এবং বলে তুমি মেলের সাথে কেন এরকম ব্যবহার করছো, সে তো তোমাকে অনেক ভালোবাসে। আর তখন জর্জ নিজেও আস্তে আস্তে তার ভুল বুঝতে পারে, আর তারপর সে দিনরাত এক করে মেলের কেয়ার করে, মানে ওকে সময় মতো ঔষধ খাওয়ানো, ওর জন্য রান্না করা, আর অনেক কিছু। তো এইভাবে আস্তে আস্তে মেলই সুস্থ হতে থাকে, আর ভালোভাবে সুস্থ হওয়ার পরে মেলই জর্জকে ধন্যবাদ জানায়। সেটা দেখে জর্জ কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি লামের জুডো খেলার কম্পিটিশনের ডেট চলে এসেছে, আর তা দেখে তারা এটাও জানতে পারে তাদের কম্পিটিশনটি সেই জুডো টিমের সাথে হতে চলেছে যে টিম টানা 5 বছর কম্পিটিশন জিতে আসছে। তো এটা দেখে ওরা সবাই ভয় পেয়ে যায়, মানে রাউন্ডের প্রথমেই অবস্থা যেখানে জেতার কোনো সুযোগই নেই, কিন্তু নাগাইসন আর লাম চেয়ার আপ করে এবং তাদের মধ্যে সাহস আনে, আর ভালো মতো সবাই প্র্যাকটিস করতে থাকে। আর অন্যদিন জর্জ আবার বাড়ি গিয়ে মেয়েদের দেখতে থাকে, মানে ওর বদ অভ্যাস এটা। তো রয় সেখানে যায় এবং জর্জকে বলে এগুলো কি করতেছিস তুই, আর জর্জ তখন রয়কে বলে তুই নিজের চরকায় তেল দে। তো এরপর রয় জর্জকে বলে আজ রাতে আমি একটা পার্টি রেখেছি, তুই দেরি না করে সময় মতো চলে আসবি। তো এরপর জর্জ যখন বাড়িতে আসে তখন সে দেখে মেলে অনেক ভালো সব আয়োজন করে রেখেছে এবং নিজেও সুন্দরভাবে তৈরি হয়ে রয়েছে। এটা দেখে জর্জ মেলোয়ের দিকে তাকিয়ে থাকে, আর তারপর তারা দুজনে নাচ করে এবং অনেক কথা বলে এবং একসাথে তারা খুশি হয়ে যায়। আর তারপর তারা দুজনে হাঁটতে যায়। তো এখানে আমরা দেখি জর্জ কিন্তু মেলোয়ের হাত ধরে হাঁটছে। তো এটার জন্য মেলোই খুবই খুশি হয় এবং খুবই অবাক হয়, মানে জর্জ অ্যাকচুয়ালি মেলোইকে গ্রহণ করেছে। আর পরের দিন আমরা দেখি পুরো জোডো টিম অনেক ভালোভাবে প্র্যাকটিস করছে। আর অন্যদিকে একটা ব্রেক ফেল করা গাড়ি আমরা দেখি যে একটা বৃদ্ধা মহিলাকে যখন ধাক্কা মারতে যাবে তখন রয় এসে তার শক্তি দিয়ে ওই গাড়িটিকে থামিয়ে দেয়। আর এই কারণে রয়ের হাত থেকে নীল রক্ত বের হতে থাকে, তার চোখও নীল হয়ে যায়। আর হঠাৎ এই সব কিছু নাগাইসন দেখতে পায়, যা দেখে সে শকড হয়ে যায়। আর তারপর তারা একসাথে বসে যখন খাবার খাচ্ছিল তখন নাগাইসন এক টানা রয়ের দিকে তাকাচ্ছিল, আর নাগাইসন বুঝতে পারে এটা কোনো মানুষ না। তো এরপর নাগাইসন চেঞ্জ করার রুমে গিয়ে রয়ের কোট থেকে একটা চুল নেয় যাতে সে ওই চুলের ফরেন্সিক টেস্ট করে সত্যতা জানতে পারে বা ডিএনএ সম্পর্কে জানতে পারে। তো এরপর সে যখন ওই চুলের স্যাম্পল নিয়ে তার বন্ধুর সাথে দেখা করে, আর সে হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে। কিন্তু নাগাইসন যখনই স্যাম্পলটা দেখার জন্য পকেটে হাত দেয় সে দেখে সেটি তার পকেটে ছিল না, আর বুঝতে পারে রয় তার পকেট থেকে সেটা নিয়ে নিয়েছে, মানে তার কাছে আর কোনো প্রমাণ নেই। তো এই জন্য সে দৌড়িয়ে লামের সাথে দেখা করতে আসে এবং সে বলে আমার মনে হয় রয় আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে, কারণ সকালবেলা আমি দেখেছি রয় একটা ব্রেক ফেল করা গাড়িকে থামিয়ে একটা বৃদ্ধাকে বাঁচিয়েছে, যেটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। এর সাথে আমি দেখেছি ওর রক্তের রঙ নীল। আমি শিওর রয় কোনো মানুষ না, আর আমি বুঝতে পারছি না তোমাদের কিভাবে এটা প্রমাণ করবে, এই সত্যটা আমি কিভাবে সবার সামনে আনবো। আর এই কথা শুনে লাম একটু অবাক হয়, কিন্তু নাগাইসনকে সে বোঝাতে চায় তুমি যেগুলো দেখেছো এগুলো তোমার ভুল ধারণা, রয় একজন মানুষ, কোনো মনস্টার নয়, তোমার চোখে ভুল হয়েছে। আর আমরা তো অলরেডি জানি যে লাম তো এগুলো সব জানে, কিন্তু নাগাইসন লামের কথা নেয় না, সে বলে আমি প্রমাণ করেই ছাড়বো কোনো মানুষ নয়, আর ততদিন কিন্তু তুমি ওর কাছ থেকে দূরে থাকবে। এরপর নাগাইসন যখন সেখান থেকে চলে যায় তারপর লাম পুরো কথা রয়কে বলে যে নাগাইসন কিন্তু তোমার পেছনে লেগেছে, আর সে বলে আমি আমার প্রিয় বন্ধুকে অনেক ভালো করে জানি, ও যদি কোনোটা বলে যে এটা করবে ওটা কিন্তু করেই ছাড়বে, আমাদের দেখে শুনে চলতে হবে।
আর তখন রয় লামকে বলে তুমি একদম চিন্তা করো না, আমি আস্তে আস্তে নাগাইসনের সাথে সম্পর্ক ঠিক করে নেবো, ওর সাথে ডিল করে নেবো। কিন্তু রয়ও জানতো নাগাইসন এত হেরে যাওয়ার পাত্র নয়, তাই সে লামকে একটা নির্জন জায়গায় ডাকে আর সেখানে আগে থেকেই নাগাইসনকে আসতে বলেছিল। আর পেছন থেকে আমরা দেখি নাগাইসন অনেক দ্রুত আসতে থাকে একটা ট্রাক নিয়ে রয়ের উপর ধাক্কা মারার জন্য নিয়ে আসে, যাতে রয় তার শক্তি ব্যবহার করে নিজের জীবন বাঁচাতে পারে আর লামের সামনে সত্যতা চলে আসে। কিন্তু রয় তার জীবন বাঁচানোর জন্য ট্রাকের সামনে থেকে একদমই সরে না। আর এর ফলে নাগাইসনের মনে হয় রয় তো মারা পড়বে, সে ভয় পেয়ে ট্রাকটিকে খাদের দিকে ঘুরিয়ে নেয়। কিন্তু নাগাইসন যখন পড়ে যাচ্ছিল তখন রয় তার শক্তি ব্যবহার করে ওকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। আর সেটি দেখে লাম দৌড়িয়ে নাগাইসনের কাছে যায় আর তাকে বলে তুমি কি ঠিক আছো? নাগাইসন তখন লামকে বলে তুমি কি দেখেছো রয় কেমন করে এত বড় একটা ট্রাক নিজের হাতে থামিয়েছে? এটা কোনো সাধারণ মানুষ করতে পারবে? এখন তো তুমি বিশ্বাস করলে যে আমি যেটা বলেছি এটা সত্য, যে রয় কোনো মানুষ না, আরো একটা ভ্যাম্পায়ার হতে পারে যে তোমার রক্তকে তোমাকে মেরে ফেলতে পারে। আর লাম তখন নাগাইসনকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু নাগাইসন লামের কথা শুনেই না, রয়কে অনেক খারাপ খারাপ কথা বলে। আর যখন নাগাইসন থামছেই না তখন লাম নাগাইসনকে চুপ করানোর জন্য একটা জোরে থাপ্পড় মারে আর বলে রয় কখনোই আমার কাছ থেকে কিছু লুকায়নি, আমি আগে থেকেই যেন একটা ভ্যাম্পায়ার, ও নিজে থেকে আমাকে সত্য কথা বলেছে। আর তখন নাগাইসন আশ্চর্য হয়ে যায়। আর এরপর সে লামকে জিজ্ঞেস করে তুমি কি রয়ের সাথে সম্পর্ক আসার আগে থেকে এটা জানতে? তখন লাম মিথ্যা বলে, সে বলে হ্যাঁ আগে থেকেই জানতাম। যেটা শুনে নাগাইসন আরো বেশি অবাক হয়ে যায় এবং লামকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি লাম তাকে অনেক থামতে বলে, কিন্তু তারপরেও থামে না। আর এরপর লাম অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে নাগাইসন আমাকে বিশ্বাস করানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর সে যেহেতু জানতে পেরেছে আমি জেনে শুনে একটা ভ্যাম্পায়ারের সাথে প্রেম করেছি, এজন্য হয়তো অনেক কষ্ট পেয়েছে। আর তাছাড়া নাগাইসন আর লাম আগে একজনের কাছ থেকে আরেকজন কিছু লুকাতো না, কিন্তু লাম প্রেম করেছে রয়ের সাথে, ও একটা ভ্যাম্পায়ার হিসেবে কিছুই নাগাইসনকে বলেনি, তো এর জন্য নাগাইসনের কষ্ট হওয়া স্বাভাবিক। তো এসব দেখে রয় লামকে বলে তুমি চিন্তা করো না, আমি এগুলো সব ঠিক করে নেব, তুমি জাস্ট আমাকে সময় দেবে। তো এখানে রয় আসলে লামকে রিল্যাক্স ফিল করানোর চেষ্টা করতে থাকে, কারণ পরের দিন ওর জুডো কম্পিটিশন। তো পরের দিন আমরা দেখি লামের টিমের সাথে যে জুডো টিমের কম্পিটিশন হবে তারা সবাই লামের কলেজে আসে আর লামের টিমকে নিয়ে অপমান করতে থাকে। আর তখন হেমন সামনে আসে এবং ওদের কলেজের টিমের পক্ষ নেয়, কিন্তু তখন ওই দলের চ্যাম্পিয়ন হেমনকে আঘাত করার চেষ্টা করে আর তখন সবার মধ্যে একটা ঝগড়া হতে থাকে। আর এটা দেখে সেখানে রয় আসে এবং নিজের শক্তি ব্যবহার করে হেমনকে রক্ষা করে। আর যা দেখে তারা দুজন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সেই মেয়ে যে লামের অপর দলে থাকবে সে লামকে চ্যালেঞ্জ করে এবং বলে আমি তোকে হারাবো। তো এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি মিলি জর্জের অনেক ভালো মতো খেয়াল রাখছে আর জর্জ কিছু বলার আগেই তার সব কাজ করে দিচ্ছে। আর তারপর আমরা দেখি মিলি অন্য ঘরে এসে জর্জের পেট মানে পোষা প্রাণীর সাথে কথা বলতে থাকে, যেখানে একটা ইঁদুর আর তার নাম হচ্ছে বেবো, আর তাকে জর্জ অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য মিলি বেবোর সাথে কথা বলে এবং বলে আজকে আমি জর্জকে প্রপোজ করবো, যে কারণে মিলি অনেক বেশি উত্তেজিত এবং অনেক খুশি। আর তখনই সেখানে জর্জ আসে এবং মেলুইকে বলে তুমি এখানে কি করছো? মেলুই বলে আমি আসলে বেবোর আশেপাশের ময়লা পরিষ্কার করতে এসেছি। আর এরপর আমরা দেখি মেলুই যখন জর্জকে ড্রিঙ্কস তৈরি করে দিচ্ছে তখন জর্জ মেলুইকে বলে সে যেন একটা গ্লাস নিয়ে আসে, কারণ জর্জ আজকে একা ড্রিঙ্কস করবে না। তো এটা শুনে মেলুই অনেক খুশি হয়ে যায়, হয়তো তাকে সাথে নিয়ে ড্রিঙ্কস করবে। তো খুব দ্রুত ভেতরে যায়। তো মেলুই ভেতরে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আর জর্জ যখন দেখে মেলুই আসছে না তখন সে নিজে মেলুইকে দেখতে আসে আর সে দেখে মেলুই বেবোর খাঁচা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যার ভেতর থেকে বেবো উধাও। আর জর্জ মনে করে ও খেয়ে ফেলেছে, যা দেখে জর্জ মেলুইর উপর অনেক জোরে চিৎকার করতে থাকে এবং বলে তোমার সাহস কি করে হয় আমার বেবোইকে খাওয়ার? মেলুই তখন জর্জকে বলে আমি এমন কোনো কিছুই করিনি, আমার কথা তুমি বিশ্বাস করো। কিন্তু জর্জ তার কোনো কথা বিশ্বাস করে না। সে বলে আমার বোঝা উচিত ছিল যে তুমি একটা ফ্রক্সিপিট যে মাংস না খেয়ে বাঁচতে পারে না, তুমি আমার প্রিয় বেবোকে খেয়ে ফেলেছো। এবং এখানে জর্জ মেলুইকে অনেক খারাপ কথা বলতে থাকে, কিন্তু মেলুই বলে আমি এমন কোনো কাজ করতে পারি না যেটা তুমি রাগ করবে। কিন্তু জর্জ কোনো কথা শোনে না, সে মেলুইকে বাড়ি থেকে চলে যেতে বলে। তো মেলুই তখন কান্না করতে থাকে আর বলে তুমি আমার কথা একটু শোনো, এটার কি হয়েছে আমরা বের করতে পারবো, এটা খুঁজে দেখি। কিন্তু জর্জ মেলুইর কথা শোনে না, সে মেলুইকে গেট আউট বলে অন্য ঘরে চলে যায়। তো মেলো কান্নাই করতে থাকে। আর পরের দৃশ্যে আমরা দেখি রয় লাম চাঁদ দেখার জন্য অপেক্ষা করছে। আর অনেকক্ষণ চাঁদ দেখার জন্য অপেক্ষা করার পরে লাম আবার রয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর যখন রয় চাঁদের দিকে তাকায় তখন চাঁদ লাল রঙে পরিণত হতে থাকে, যা দেখে রয় বুঝতে পারে এটা খারাপ কিছু হবার সংকেত। তার মানে আজ রাতে মার্কাস অনেক শক্তি পাবে। আর মার্কাসের কথা মনে আছে, এই পুরো সিরিজের মেইন ভিলেন যাকে এখনো দেখানো হয়নি, মানে ওই ভ্যাম্পায়ারটা যে 200 বছর আগে রয়ের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিল। তো বর্তমানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জর্জ, তারপর হচ্ছে রয়। কিন্তু মার্কাস যখন সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে তখন কি আবার অতীতের সবকিছু পুনরাবৃত্তি হবে? তো এটা দেখে রয় ভয় পেয়ে যায় যে মার্কাস যদি শক্তিশালী হয়ে যায় ওকে আটকাবে কিভাবে। আর মার্কাস কিন্তু সেই ভ্যাম্পায়ার যাকে আমরা অতীতের স্মৃতিতে 200 বছর আগে দেখেছিলাম, যে রয়ের আগের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিল। তো এটা দেখে রয় অনেক ভয় পেয়ে যায়। আর লামের ঘুম ভাঙলে সে অনেক রেগে যায় যে রয় কেন তাকে রাখেনি। আর লাম তখন তাকে বলে চাঁদ এমন লাল হয়েছে কেন? আর সে রয়কে বলে তুমি আমাকেও কেন ভ্যাম্পায়ার বানিয়ে দিচ্ছ না? তাহলে হবে কি, তুমি যেরকম রয়েছে আমি সেরকম সারা জীবন ইয়ং থাকবো, তা না হলে তো আমি বুড়ি হয়ে যাবো আর তখন তুমি একা হয়ে যাবে। কিন্তু রয় লামকে এটা করতে নিষেধ করে দেয় এবং সে বলে আমি কখনো তোমাকে ভ্যাম্পায়ার বানাবো না, কারণ তুমি মানুষ বলে আমাকে এত ভালোবাসো আর ভবিষ্যতে এরকম কথা আর বলবে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মনে মনে রয় লামের জন্য অনেক ভয় পাচ্ছিল যে মার্কাস ফেরত এসে আবারও ওদের ক্ষতি করার চেষ্টা
করবে। তো যাই হোক, পরের দিন সকালে জর্জ এসে রয়কে বারান্দায় বসে থাকতে দেখে এবং তার মাইন্ড পরে সব জেনে যায়। আর জর্জ তখন বলে, লাম তো ঠিকই বলেছে, তোর উচিত লামকে ভ্যাম্পায়ার বানিয়ে দেওয়া। আর এখানে রয় জর্জকে সোজা বলে দেয়, আমি এটা কখনোই করব না। এর সাথে রয় আরো বলে, আমি গত প্রায় 200 বছরে কোনো দুঃখ ইমোশন অনুভব করিনি, কিন্তু এখন কেন যেন আমার কষ্ট অনুভব হচ্ছে। আর তখন জর্জ কথার টপিকটা ঘুরিয়ে নেয় এবং সে রয়কে বলে, আমার মনে হয় মার্কাস এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং সে হয়তো আমাদের উপর প্রতিশোধ নিতে আসছে। আর এর সাথে জর্জ আরো বলে, মার্কাস হয়তো এতক্ষণে বরফের খাঁচা ভেঙেও ফেলেছে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মার্কাস যখন মানুষ ছিল তখন চুরি ডাকাতি করতো তার বোনের জীবন বাঁচানোর জন্য, কারণ তার বোনের একটা ভয়ানক অসুখ ছিল আর তার চিকিৎসার অনেক দরকার ছিল। আর একদিনে এমন একটা চুরি করতে গিয়ে মার্কাস ধরা পড়ে আর সকল মানুষ মিলে তাকে অনেক মারে। আর মার্কাস যখন বুঝতে পারে সে আর বাঁচবে না তখন জর্জের কাছে সাহায্য চায়। আর তার কাছে থাকা কিছু স্বর্ণের কয়েন সে জর্জকে দিয়ে দেয় এবং তাকে বলে, এটা দিয়ে তুমি আমার বোনের জীবন বাঁচিও। তো এই কথা শুনে জর্জের অনেক মায়া হয় মার্কাসের জন্য। আর তখন জর্জ তাকে ওকে মরতে দেয় না, ওকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। আর এখানে মার্কাস বলেছিল সে সব সময় জর্জের কথা মেনে চলবে এবং তার সাথে থাকবে, যা শুনে জর্জ অনেক খুশি হয়। তো সবকিছুই ভালো মতো চলছিল। তো একদিন হঠাৎ করে মার্কাস জানতে পারে যে গ্রামে সে চুরি করেছিল সেই গ্রামের লোকেরা তার বোনকে মেরে ফেলেছে। তো এই কথা শুনে নিজের বোনের মৃত্যুতে মার্কাস অনেক কষ্ট পায় এবং সে বলতে থাকে, আমার চুরির শাস্তি কেন আমার বোনকে গ্রামবাসী দিল। আর তখন মার্কাস প্রতিজ্ঞা করে সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে। তো বোনকে মারার প্রতিশোধ হিসেবে মার্কাস ওই পুরো গ্রামবাসীকে মেরে ফেলবে। আর সেই হিসেবে সে একে একে গ্রামবাসীদের মারা শুরু করে। কিন্তু যখন রয়ের গার্লফ্রেন্ডকে মারে এবং রয়কে মারতে যায় তখন জর্জ তাকে মারতে নিষেধ করে, কিন্তু মার্কাস তার কোনো কথা শোনে না। আর এজন্য জর্জ মার্কাসকে বরফ বানিয়ে বরফের খাঁচায় বন্দী করে দিয়েছিল। আর তখন থেকে জর্জ আর মার্কাসের শত্রুতা হয় এবং জর্জ আর রয়ের সম্পর্ক শুরু হয়। তো এই কারণে মার্কাস যদি ফিরে আসে সে প্রথমেই জর্জ আর রয়কে মারবে। তো তারা যখন এসব ব্যাপারে কথা বলছিল তখনই তাদের পেছনে মার্কাস চলে আসে, যাকে দেখে জর্জ আর রয় দুজনেই ভয় পেয়ে যায় এবং মার্কাসের দিকে দুজনে তাকিয়ে থাকে। আর তারা দুজনে কিছু করার আগে মার্কাস দৌড়ে একটা বনে চলে আসে আর তার পিছু নিয়ে জর্জ আর রয় সেখানে চলে আসে। আর তখন জর্জ আর রয় মার্কাসকে খুঁজতে থাকে। আর তখন তাদের সামনে ওপর থেকে একটা মেয়ের লাশ পড়ে। আর এটা সেই মেয়ে ছিল যার সাথে সেদিন জর্জ শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, মানে জর্জের সে নকল গার্লফ্রেন্ড। আর মেয়েটির এমন অবস্থা দেখে জর্জের অনেক খারাপ লাগে, কারণ এই মেয়েটির অবস্থা তার জন্যই হয়েছে, মানে মার্কাস প্রতিশোধ নেওয়ার জন্য জর্জের নকল গার্লফ্রেন্ডকেই মেরেছে। তো এরপর মার্কাস তাদের সামনে আসে আর এখানে তাদের মধ্যে অনেক লড়াই হতে দেখা যায় এবং আমরা এখানে দেখি জর্জ আর রয় মিলে মার্কাসকে ভালোই কম্পিটিশন দেয়। আর এর ফলে মার্কাস সেখান থেকে চলে যায় আর জর্জ আর রয় বাড়িতে চলে আসে। তবে তারা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তারা মার্কাসের ব্যাপারে আবারও ভাবতে থাকে, কারণ মার্কাস এখন অনেক বেশি শক্তিশালী এবং ওরা যদি একা মার্কাসের সামনে পড়ে যায় তাহলে অবশ্যই মরতে হবে। তো তখন জর্জ রয়কে বলে, আমার তো হারানোর কিছুই নেই, কিন্তু তোর কাছে তো ভালোবাসা তোর লাম রয়েছে, বেটার হয় আমি একাই মার্কাসের মোকাবেলা করব, তুই এই ঝামেলার মধ্যে আর আসিস না। কিন্তু রয় বলে, লাম আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ তুমি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, যদি মার্কাসের সাথে লড়াই করতে হয় আমরা দুজন একসাথেই করব, আমি তোমাকে একা রেখে যাব না। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা মেলোইকে দেখি, মানে ওই ফক্সি পিটকে। তো মেলোই শপিং করে বাড়িতে এসে টেবিলের উপরে একটা কন্ট্রাক্ট পেপার দেখতে পায় আর এটা দেখে সে অনেক খুশি হয়। আর সে জর্জকে বলে, আমি কি তোমার বাড়িতে পার্মানেন্ট হয়েছি? তখন জর্জ বলে, এটা পার্মানেন্ট হবার কাগজ নয়, এটা বরং তুমি আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকতে পারবে না তার কাগজ। মানে জর্জ চায় না মেলোই তার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকুক, কারণ মেলোই এত কষ্ট করছে জর্জের চোখের সামনে, এটা জর্জের ভালো লাগছে না। আর তাছাড়া সে মেলোইকে গ্রহণও করতে পারছে না। তো জর্জের কথা শুনে মেলোই অনেক অবাক হয়ে যায় এবং তাকে অনুরোধ করে জর্জ যেন অন্তত তাকে বাড়ি থেকে বের করে না দেয়, কিন্তু জর্জ তার কোনো কথাই শুনতে চায় না। আসলে জর্জ মেলোইর সাথে এত বাজে আচরণ করার কারণ হচ্ছে সে চায় না মেলোই মার্কাসের ব্যাপারে জানুক, আর মার্কাস যেহেতু এসেছে সে জর্জ এবং রয়কে অবশ্যই মেরে ফেলবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মার্কাস যদি জানতে পারে মেলোইকে সে পছন্দ করে বা মেলোই তার গার্লফ্রেন্ড বা ওর বাড়িতে কাজ করে, তাহলে মার্কাস মেলোইকেও মেরে ফেলবে। আর সে চায় না মেলোইর ক্ষতি হোক, কারণ সে মন থেকে বর্তমানে মেলোইকে অনেক ভালোবাসে, যদিও সেটা সে কখনোই বুঝতে দেয় না। তো যাই হোক, এরপর জর্জ মেলোইকে বলে, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আর জর্জ সেখান থেকে চলে আসে। আবার ওদিকে রয়ও লামের সাথে ব্রেকআপ করতে চাইছে আর লাম হঠাৎ করে রয়ের এমন কথা শুনে অবাক হয়ে যায় আর সে রয়কে এর কারণ জিজ্ঞেস করে। তো লামের তখন মনে হয় গত রাতে ওকে ভ্যাম্পায়ার বানাতে বলেছিল, এজন্য কি ব্রেকআপ করতে যাচ্ছে? এর উত্তরে রয় হ্যাঁ বলে দেয়। আর তখন রয় বলে, আমাদের সামান্য এতটুকু সম্পর্কের জন্য তুমি এত বেশি রিয়াকশন করবে এটা আমি কল্পনা করিনি, আর এজন্য আমি তোমার সাথে সম্পর্ক রাখতে যাচ্ছি না। আর এ কথা শুনে লাম বলে, দেখো তুমি যদি না চাও আমি ভ্যাম্পায়ার আর হতে চাইবো না, কখনোই চাইবো না, কিন্তু তুমি ব্রেকআপ করো না। কিন্তু রয় তার কথা শুনে না আর সে ব্রেকআপের কথা বলে সেখান থেকে চলে আসে। আর এরপর লাম যখন একা একা রয়ের কথা ভাবছিল তখন সে শুনতে পায় পেছন থেকে তাকে একজন কেউ ডাকছে। আর এরপর লাম যখন পেছনে তাকায় তখন লাম কোন একটা কিছু জিনিস দেখে ভয় পেয়ে যায়। আর এখানে এই দৃশ্যটা শেষ হয়ে যায়। আর এরপর আমরা দেখি লাম দৌড়িয়ে রয়ের কাছে আসে এবং সে রয়কে বাঁচাতে বলে, তা না হলে মার্কাস তাকে মেরে ফেলবে। তো এটা শুনে রয় অবাক হয়ে যায় এবং লামের মাইন্ড পড়ার চেষ্টা করে। আর এখানে রয় জানতে পারে মার্কাস লামের সাথে কি করেছে। তো রয় কিছু বুঝে ওঠার আগে আমরা দেখি লাম একটা ছুরি বের করে রয়কে মারতে
হাঁটতেই যাচ্ছে। আর ঠিক তখনই জর্জ সেখানে চলে আসে এবং লামকে আটকায়। আর তারপর জর্জ আবারও লামের মাইন্ড পড়ার চেষ্টা করে। আর তখন আমাদের সেই দৃশ্য দেখানো হয়, লাম পেছনের দিকে তাকানোর পরে কিছু একটা দেখে ভয় পেয়েছিল। আর তখন আমরা দেখি লাম পেছনে তাকিয়ে মার্কাসকে দেখতে পায় এবং মার্কাস নিজের শক্তি দিয়ে লামকে পুরো বশ করেছিল। তো এর মানে হচ্ছে লাম এতক্ষণ যা করেছে তা সবকিছু মার্কাসের কথাই করেছে। আর যেহেতু এখনো লাম পুরোপুরি মার্কাসের বশে রয়েছে, কোনো উপায় না দেখে জর্জ আর রয়করিকে লামের হাত পা বেঁধে তাকে একটা ঘরে আটকে রাখে। আর তারা দুজনে মার্কাসের ব্যাপারে কথা বলতে থাকে। আর জর্জ তখন বলে লামের পুরো শরীর এখন মার্কাসের কন্ট্রোলে রয়েছে এবং লাম যে ছুরি দিয়ে তোমাকে মারতে এসেছিল সেটাও কোনো সাধারণ ছুরি নয়, ওই ছুরি দিয়ে আঘাত করলেই মূলত কোনো ভ্যাম্পায়ারকে মারা যায়। আর লামের এমন অবস্থার জন্য রয় নিজেকেই দোষী ভাবছে, কারণ সে যদি লামের সাথে সম্পর্কে না থাকতো মার্কাস তাকে টার্গেট করতো না। আর এরপর রয় লামের সাথে কথা বলতে গেলে আমরা দেখি লামের গলা দিয়ে লামের কণ্ঠে মার্কাস কথা বলতে থাকে এবং এমন একটা নাটক করে যেন ওই লাম এবং ওকে যেন আর বেঁধে না রাখে। তো এখানে রয় আবারও লামের মাইন্ড পড়ার চেষ্টা করে, কিন্তু রয় অত শক্তিশালী ছিল না, যার জন্য ব্যর্থ হয়। আর সে বুঝতে পারে মার্কাস এখনো লামের উপর বশ করে রেখেছে। আর রয় খুব ভালো করেই জানে যে লাম এখনো ঠিক হয়নি, বরং এটার ভেতরে এখনো মার্কাসের বশই রয়েছে। আর হঠাৎ করে তখন লাম চুপ হয়ে যায় এবং তার চোখ লাল হয়ে যায়। আর তখন লামের কণ্ঠ পরিবর্তন হয়ে যায় এবং রয়কে বলে আমাকে ছেড়ে দাও, তা না হলে আমি এই লামকে মেরে ফেলবো। তো এই কথা শুনে রয় লামকে জড়িয়ে ধরে এবং বলে সে যেন এমনটা না করে, এবং এর সাথে সে এটাও বলে সে লামকে ভালোবাসে। আর তারপর আমরা দেখি রয় নাগাইসনের সাথে দেখা করে এবং তাকে সব ঘটনা খুলে বলে। আর সে নাগাইসনকে প্রমিস করতে বলে যা কিছু হয়ে যাক না কেন সে যেন লামের সারা জীবন খেয়াল রাখে। আর তখন নাগাইসন বলে আমি তো লামের খেয়াল রাখবই, কিন্তু তোমাকেও প্রমিস করতে হবে তুমি যেখানেই যাও না কেন তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে অন্তত লামের জন্য। কিন্তু নাগাইসনের কথা শুনে রয় হাসে। অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে রয় হয়তো মার্কাসের সাথে চুক্তি করেছে যে লামকে ছেড়ে দাও, আমি তোমার সাথে একাই সে দেখা করছি। তো যাই হোক, রয় তার জীবনের আশা বাদ দিয়ে মার্কাসের সাথে দেখা করতে যাচ্ছে। আর অন্যদিকে আমরা মার্কাসকে দেখি সে তার বোনের কবরের সামনে গিয়ে মনে করতে থাকে তারা যখন একসাথে ছিল কত সুখে ছিল এবং কতটা ভালো ছিল, আর হঠাৎ করে কিভাবে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। এবং সে তার কবরে থাকা বোনকে বলে তোর মৃত্যুর প্রতিশোধ আমি অবশ্যই নেব। আর প্রতিশোধ নেওয়ার জন্য শুধুমাত্র এখন একজন বাকি রয়েছে, সেটা হচ্ছে রয়, মানে ওই গ্রামবাসী। আর জর্জের উপর প্রতিশোধ নেবে হচ্ছে ওকে আটকে রেখেছিল সেজন্য। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা মেলোইকে দেখি। আর মেলোই আজও জর্জের জন্য অনেক সুন্দর করে সেজেছে, যা দেখে মনে মনে জর্জ খুশি হয় ঠিকই। আর তখন মেলোইও জর্জকে বলে সেদিন আপনি আমার সাথে ড্রিঙ্কস করতে চেয়েছিলেন, কিন্তু বেবো হারিয়ে যাওয়ার কারণে সেটা আর হয়নি, কিন্তু আজকে যদি আপনার মন ভালো থাকে আজকে আমি আপনার সাথে ড্রিঙ্কস করতে চাই। তো জর্জ রাজি হয়ে যায়। আর তখন তারা দুজনে একটা গেম খেলে, যে সবার আগে রেড ওয়াইনের বোতল শেষ করবে সে জিতবে। তো খেলতে খেলতে তারা অনেক ড্রিঙ্কস করে এবং শেষ পর্যন্ত জর্জ জিতে যায়, যা দেখে মেলোই দুঃখ করে বলে একদিন না একদিন এই খেলা আমিই জিতে দেখাবো, কি ভালো একটা খেলা। তো যাই হোক, মেলোই এখানে আরো বলে খুবই ভালো হতো যদি আজকের রাতটা আর শেষ না হতো। তো এরপর তারা দুজনে ঘুরতে বের হয়। জর্জ আর মেলোই তো দুজনেই নেশায় মাতাল। তো জর্জ এখানে মেলোইয়ের হাত ধরেই ঘুরতে থাকে, আর এটা দেখে মেলোই তো অনেক খুশি হয়, লজ্জাও পেতে থাকে। আর এগুলো সবকিছু কিন্তু রয়ের প্ল্যান ছিল, যাতে জর্জ আর মেলোই এক অন্যের একটু কাছে আসতে পারে। আর তারপর আমরা নাগাইসনকে দেখি যে লামের সাথে দেখা করতে এসেছে, তার সাথে কথা বলার চেষ্টা করে। আর নাগাইসন লামকে পানি খাওয়াতে গেলে লাম তার উপর জোরে চিৎকার করে, আর লামের চিৎকার শুনে রয় সেখানে চলে আসে এবং নাগাইসনকে বাইরে পাঠিয়ে দেয়। আর রয় লামকে তাদের পুরোনো দিনের কথা মনে করানোর চেষ্টা করে, কিভাবে তাদের প্রথম দেখা হয়েছিল, রয় লামের জীবন বাঁচিয়েছিল আর তার বদলে লাম রয়কে থাপ্পড় মেরেছিল। তো এইসব কিছু বলার সময় রয় অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর তখন রয় আবারও বলে সে লামকে কতখানি ভালোবাসে এবং সে লামকে কখনোই কষ্ট দেবে না, সবসময় ভালো রাখার চেষ্টা করবে। আর এই কথা বলে রয় লামের কপালে কিস করে এবং সেখান থেকে চলে আসে এবং আমরা দেখতে পাই রয়ের কথা শুনে লামের চোখে পানি চলে এসেছে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখি রয় জর্জ মার্কাসের সাথে লড়াই করতে যাচ্ছে, আর মার্কাস আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, শামীম ওসমান যেরকম বলে ডেট দিন আসুন খেলবো, ব্যাপারটা অনেকটা কিন্তু সেরকমই। তো যাই হোক, তাদের লড়াই শুরু হয়। আর অন্যদিকে আমরা দেখি লামকে নাগাইসন পাহারা দিচ্ছিল। আর তখনই লাম স্বাভাবিক হয়ে ওঠে, আর সে নাগাইসনকে বলে কেন আমাকে এমন করে বেঁধে রাখা হয়েছে। আর তখন নাগাইসন তাকে কয়েকটা প্রশ্ন করে এবং বলে তুমি যদি এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি বিশ্বাস করবো তুমি আসল লাম। তো লাম সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়, আর নাগাইসন তাকে বিশ্বাস করে বাঁধন খুলে দেয়। কিন্তু তখনই লাম নাগাইসনের উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে সেখান থেকে চলে আসে। মানে বর্তমানে এখনো লাম মার্কাসের কন্ট্রোলে রয়েছে। আর ওদিকে জর্জ আর রয় অনেক কষ্ট করেও মার্কাসকে হারাতে পারছিল না। আর এক পর্যায়ে মার্কাস রয়ের হাতে কামড় দেয়, যার কারণে রয়ের শরীরে কিছু একটা ঢুকে যায়। আর তখনই সেখানে মেলোই আসে এবং মার্কাসের উপর আক্রমণ করে, কিন্তু মার্কাস অনেক শক্তিশালী হবার কারণে মেলোইকে অনেক জোরে লাথি মারে আর মেলোই জর্জের কোলে এসে পড়ে। আর এখানে প্রথমবার আমরা মেলোইয়ের প্রতি জর্জের ভালোবাসা প্রকাশ করতে দেখি, কারণ এখানে মেলোই প্রায় মরতে বসেছিল। তখন জর্জ বলে তুমি এত তাড়াতাড়ি মরতে পারো না, তোমার তো এখনো আমার সাথে কম্পিটিশনে জেতা বাকি রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি মার্কাস মেলোইকে এতটা জোরে আঘাত করেছে যে মেলোই আর উঠতে পারছিল না এবং জর্জের কোলে মাথা রেখেই মেলোই মারা যায়। মানে এটা আমি আশা করিনি আর কি। তো যাই হোক, জর্জ তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর মেলোইকে মারার কারণে জর্জ অনেক বেশি রেগে যায় আর সে মার্কাসের উপর আক্রমণ করে, কিন্তু এতে
এতে মার্কাসের কিছুই হয় না। আর মার্কাস এতটাই শক্তিশালী ছিল যে জর্জ আর রয় ওকে কিছুই করতে পারছিল না। আর তখনই সেখানে লাম আসে, আর লামের হাতে সেই বিশেষ ছুরি ছিল যেটা দিয়ে সে প্রথমবার রয়কে মারতে গিয়েছিল। তো এখানে রয় এসে লামকে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু তখনই লাম ছুরি দিয়ে রয়কে মারতে যায়, কিন্তু রয়কে মারতে পারে না, সে থেমে যায়। আর তখন রয় বলে তুমি যদি লাম না হও তাহলে আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। কিন্তু তখনই জর্জ লামকে ধাক্কা দেয় আর লামকে মার্কাস ধরে ফেলে। আর মার্কাস লামকে বলে সে কেন রয়কে মারতে গিয়ে থেমে গিয়েছে, কারণ লামের পুরো শরীর তো মার্কাস কন্ট্রোল করছে। আর তখনই আমরা দেখি লাম করে কি সেই ছুরিটি মার্কাসের শরীরে ঢুকিয়ে দেয়, যার কারণে মার্কাস রেগে লামকে ধাক্কা দেয় আর লাম রয়ের কোলে এসে পড়ে। তো মার্কাস এখানেই মারা যায়। এর কারণটা হচ্ছে এটা এমন একটা ছুরি, এটা দিয়ে শুধুমাত্র একটা ভ্যাম্পায়ারকে মারা যায়। তো মার্কাস মূলত লামকে বশ করেছিল, কিন্তু লাম রয়কে এতখানি ভালোবাসে যে ওদের ভালোবাসার কাছে ওই জাদু বা বশ কোনো কাজই করেনি, উল্টো লাম মার্কাসকে মেরে ফেলেছে। তো যাই হোক, এখানে আমরা দেখি মার্কাস লামকে এত জোরে আঘাত করেছিল যে যার জন্য ওর অবস্থাও মিলের মতো হচ্ছে, মানে ও মারা পড়ছে। আর তখন রয় লামকে বলে তুমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারো না, কারণ আমরা সারা জীবন একসাথে কাটানোর প্রমিস করেছি। আর তখন জর্জ বলে লামকে বাঁচানোর একটা উপায় আছে, সেটা হচ্ছে তোর রক্ত লামকে খাইয়ে দিতে হবে, ওকে ভ্যাম্পায়ার বানিয়ে দিতে হবে, তাহলে একমাত্র ওকে বাঁচানো সম্ভব। কিন্তু তখনও রয় ওকে ভ্যাম্পায়ার বানাতে চায় না, আর সে লামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর দৃশ্য এখানে শেষ হয়ে যায়। আর এরপর আমাদের বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জর্জকে দেখি যে মেলইকে অনেক মিস করছে, আর সেজন্য সে পোষা প্রাণী হিসেবে একটা শিয়াল রেখেছে এবং সে শিয়ালটিকে বলে সে মেলইর জন্য আরো 200 বছর অপেক্ষা করতে রাজি রয়েছে, কারণ সে মেলের সাথে আবারও সেই রেড ওয়াইন কম্পিটিশন জিততে চায়। মানে এখানে হয়তো বোঝানো হয়েছে যে একটা শিয়াল হয়তো 200 বছর যদি বেঁচে থাকে, তারপর হয়তো কালো জাদু টাদু করে মেলইকে ফেরত আনা যাবে ওই শিয়ালের মধ্যে। তো যাই হোক, এটা আমি আইডিয়া থেকে বললাম আর কি, ব্যক্তিগত আইডিয়া থেকে। আর অন্যদিকে আমরা রয়কে দেখি সে একা একটা বই পড়ছিল, আর তখন সেখানে লাম আসে এবং দুজনে একসাথে হাত ধরে হাঁটতে থাকে। আর এটা দেখে আমরা বুঝতে পারি সেদিন রয় লামকে অলরেডি ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল, আর এই কারণে লাম বেঁচে গিয়েছিল। আর তারপর আমরা রয়ের হাতে কিছু একটা দেখতে পাই যেটা তার শিরা দিয়ে দৌড়াচ্ছিল। ওটা হয়তো আপনাদের মনে রয়েছে মার্কাস রয়কে কামড় দিয়েছিল, তখন আমরা দেখেছিলাম কোন একটা কিছু শরীরে দৌড়াচ্ছে, সেটাই হবে। তো রয় এরপর যখন পেছনের দিকে তাকায় আমরা দেখি তার চোখ লাল হয়ে যায়, আর তখন সে একটা রহস্যময় হাসি দেয়। তো এর মানে হচ্ছে রয় মার্কাসের মতো ভয়ঙ্কর একটা খারাপ ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে এবং রয় হচ্ছে বর্তমানে সিরিজের ভিলেন। তো জর্জ আর লাম কি পারবে রয়কে আটকিয়ে আবার আগের মতো ভালো করতে, নাকি রয় জর্জ এবং লামকে মেরে ফেলবে এবং মার্কাসের বাকি প্রতিশোধটুকু নিয়ে ফেলবে, নাকি রয় লাম এবং জর্জকে মারবে আর তারপর নিজেকে শেষ করে মার্কাসের বাকি প্রতিশোধটুকু নিয়ে নেবে? কারণ আমরা জানি এখনো রয়ের ভেতরে কিন্তু মার্কাসের সেই বশকরণীয় কোনো কিছু রয়েছে, আর এর সাথে এই সিরিজটাই শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা।